Good morning everyone, welcome to another vlog of Bengalis in Bangalore. সকাল সকাল উঠে অলরেডি কল নেওয়া হয়ে গেছে রোজকার মতো। কি আওয়াজ বাইরে, কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, চলছে। ব্যাঙ্গালোরে দেখতে পাচ্ছি জলের সমস্যা স্টার্ট হয়ে গেছে। এখানে প্রচুর জলের ট্যাঙ্কারগুলো যাচ্ছে বাড়ির সামনে দিয়ে। বেসিক্যালি লরি যে লরিগুলো জল নিয়ে যায় সেগুলো না, এখানে বেশিরভাগ দেখি যে ট্রাক্টরগুলো নিয়ে যায় পিছনে একটা করে ওরকম ট্যাঙ্কার অ্যাড করে, মানে ওর সাথে লাগিয়ে। তো ওটাই, গরম পড়তে না পড়তেই ব্যাঙ্গালোরে জলের সমস্যা সব জায়গাতেই হয়। এনিওয়েজ, চলো দিনটাকে শুরু করি। বরফি ঘুমোচ্ছে, বরফি সারা রাত্রির ভালো করে ঘুমোয়নি না, আমরা ঘুমিয়েছি, বাট স্টিল কাজ তো করতেই হবে, সেটা তো মানে সেটা থেকে বিরত থাকা যাবে না। আজকে আমি একটু ফাস্টিংটা টেস্ট করবো অনেকদিন পর, বিকজ লাস্ট কয়েক মাস ধরে সুগারের লেভেলটা একটু হাই ছিল, বাট মেনটেন করছি যতটা পারছি আমি বাড়িতেই। যাই হোক, এলো 118। আশা করছি আর 118 মানে এইসব এগুলোতে মানে বাড়িতে করার থাকলে যা হয় সেটা থেকে 10 কমিয়ে ধরতে হয়। তো ইট ইজ কামিং অ্যারাউন্ড কত, 118 108, তাই তো? মানে 8 বেশি, 100-এর মধ্যে থাকার কথা, সেটা 8 বেশি। বর্ডার লাইন থেকে মানে ওই বর্ডার লাইনের কাছে, বর্ডার লাইন থেকে একটু ওপরে, সামান্য ওপরে। যেটা আমার 140 আসছিল সেটা মানে 108 আসছে, উইচ ইজ আ গুড থিং। আমি যেভাবে চলছি সেভাবে চলতে পারলেই হলো। আমি চিনিটা একদম কাট অফ করে দিয়েই ছিলাম বহুদিন আগে, বাট মাঝখানে যাবো অল্প 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 কোনো মিষ্টি বা কিছু খাচ্ছিলাম, বাট এখন সেটাও খাই না, সবটাই বন্ধ করে দিয়েছি। মা এখানে সুন্দর করে ঝালমুড়ি মেখে দিয়েছে, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। রান্না অলরেডি স্টার্টেড। না, আলু ফালু দিয়েছে, নরম হয়ে যাবে তাড়াতাড়ি মাখাবে। বরফি আজকে অনেক দেরি করে ঘুমিয়েছে, মানে যখন আমি উঠে কাজে বসেছি তখন বরফি আবার ঘুমিয়েছে। তখন দুধ খেয়েই শুয়েছিল, ওইভাবে কোনো কিছু ব্রেকফাস্ট হয়নি। আর এখন বাজে প্রায় 1টা, আর ঘুম থেকে উঠে পড়েছে ও। আর কি খাবে এখন এক্ষুনি, মানে 1টা মানে পৌনে 1টা বাজে, এক্ষুনিও ভাত খাবে না, মোটামুটি 1-1.5 ঘন্টা পরই খাবে, মানে 2-2:30 নাগাদ খাবে। তো সেই কারণে ভাবলাম একটু আপেল সেদ্ধটা তো করাই আছে, ওটাই দিয়ে দিই। এই যে তার আপেল সেদ্ধ, এই যে আপেল সেদ্ধ। ফোনে কিরকম করে তুমি বলো, কিরকম করে বলো। গালগুলো এই ফুলো ফুলো বাচ্চা, ওরম করে কিরম করে বলে দে, বলে দে কিরম করে। এখানে বরফি খাচ্ছে, আর তার সঙ্গে এখানে চলছে কোকোমেলন প্লাস আরো অনেক গান টান, বাংলা গান, হিন্দি গান, ইংলিশ গান, সব শুনে 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 খায়। আজকে আপেলটা মিষ্টি নয় রে। পাখি ময়নাটিয়ে আয়না যায় না গান শুনিয়ে, সন্দেশ মাখিয়ে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি সকাল থেকে ব্লগে সেরকমভাবে প্রপারলি আসেনি, তার কারণ অবস্থা খুব খারাপ ছিল। আজ বরফি সকালবেলা 6টায় উঠেছে, 10টায় ঘুমিয়েছে, তো আমার ঘুম 6টা থেকে ভেঙে গেছিলো। তারপর থেকে ওর সাথেই ছিলাম, তো প্রপারলি ঘুম হয়নি। ঘুম না হলে যা হয়, তো ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর ক্যামেরার সামনে এসেছি। এর আগে হয়তো একটু আধটু দেখেছো, প্রিয়াঙ্কা হয়তো দেখিয়েছে। নিচে থাকলে এটা হচ্ছে বোজোর ফেভারিট স্পট। এখানে আমাদের একটা সিঙ্গেল খাট আছে, এইখানেও ঘন্টার পর ঘন্টা ঘুমাবে। বরফির এখানে চলছে নখ কাটা, ভালো জিনিসও কেটে নিচ্ছে, দুষ্টুমি করছে না। হ্যাঁ, খেতে বসে গেছি আমরা। যে প্রিয়াঙ্কাটা স্পেশাল জিনিস খাচ্ছে, আমি খাচ্ছি পড়ি মানে গান পাউডার, আর ঘি আর ভাত। তাছাড়া আমাদের কাঁটা চচ্চড়ি আছে, মানে আছে, এটা হচ্ছে ছেঁচড়া। ছেঁচড়া, হ্যাঁ, আর ডাল। আজকের মতো কাজ শেষ, আর বরফি চলে এসেছে। কি সব দেখাচ্ছে আমাকে, ও লাইট দেখাচ্ছে, এসব বলছে। যাই হোক, চলো আমরা এখন কি করবো। না আমার তো যে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। দেখি রানাকে কি জিজ্ঞাসা করি। রানা, কি করবো রানা আমরা? বলছি কি করবো আমরা? চলে যাচ্ছে চলে যাচ্ছে। উড়ি বাবারে বাবারে বাবারে, উফ বাহ! আর হাসি দেখো না, পায়ে জুতো পরে ঘুরছে, এই যে প্যাকু প্যাকু জুতো পরে ঘুরছে। জল খাবি? মানে মা জল খায় নাকি? বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ। বঞ্জু বঞ্জু চাবু
এই ইউ বিজুম ইউম ইউম। আর এইদিকে একজন, কিরে খাওয়া হয়নি? কিরে খাওয়া হয়নি তোর? হ্যাঁ হয়নি খাওয়া, ওই জন্যে চ দিয়ে দি। এই যে আমাদের সন্ধ্যাবেলা চা এসে গেছে, সাথে কি গান বাজনা হবে নাকি? গান বাজনা ভুলফি করছিল, আমি না, ও বাজাচ্ছে। কান্না বাজনা করছিল। ও গান বাজনাও করেছে, কান্না বাজনাও করেছে, এখন খেলনাবাজি করছে। একটুখানি কিছুক্ষণে এই খাচ্ছে খাচ্ছে। খাচ্ছিস? হ্যাঁ বাটি থেকে খাচ্ছে। বাড়িতে খাচ্ছিস? আমার একটু দে, আমার একটু দেখে নি। প্রচন্ড খিদে পেয়েছে। হ্যাঁ একটু বিস্কিট খাচ্ছি এর সাথে। তুমি খাবে? এটা তো আবার চিনি দেওয়া বিস্কুট। হ্যাঁ একটা না, সুগারটা দেখলাম ঠিক আছে, ওই জন্য চিনি দেওয়া বিস্কুটটা খেয়ে নিচ্ছি। রাত্রে কি হবে? এটা হচ্ছে আসল কথা। 9টা বাজে। এই দেখো আম্মুন্যা ওইনা কি সব বলছে। এখন বাজে 9টা প্রায়। তো আমি একটু র্যান্ডামটা করতে এলাম আমার অ্যাকিউচেক যে গ্লুকোমিটারটা আছে বাড়িতে সেটা থেকে। তোমরা জানোই কি আমার প্রেগনেন্সির টাইম থেকে একটু ব্লাড সুগারটা হাই হয়ে গেছিলো এবং তারপরে কমেও যায়, নর্মাল থাকে, বাট স্টিল দেখলাম যে ঠিক ডেলিভারি 6 থেকে 7-8 মাস পর থেকে আবার জিনিসটা দেখা যায়। তো এখন যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কিছুই নয়, আমাকে এটা কন্টিনিউয়াস চেক করতে থাকতে হয়। তো আমি মাসে মাসে এটাকে 1-2 বার করে চেক করি। তো আজকে যেটা করছি সেটা সকালবেলা আমি ফাস্টিং করেছি, তারপর পিপি হয়েছে, তারপর এখন আমি একটা র্যান্ডাম করব, আবার রাত্রে খাওয়ার পর একটা করব। এগুলো থাকলে একটা সুবিধা বাড়িতে, এটা যে কোনো মানুষের জন্য, মানে সবার জন্য সুবিধা। হয়তো তোমার মনে হলো তোমার সুগারটা একটু টেস্ট করার দরকার আছে, কিছু একটা অসুবিধা হচ্ছে, অনেক সময় বোঝা যায় না সুগার বেড়ে গেলে, তো ওটাই এই মেশিনগুলো থাকলে, মানে এই যেমন ধরো যেমন গ্লুকোমিটারটা, তারপর আমাদের বাড়িতে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে প্রেশার মাপার যন্ত্রটা। ওটা প্রেশার মাপার যন্ত্রটা অ্যাকচুয়ালি আমার প্রেগনেন্সির টাইম থেকে আছে। আর সব কিছুই, ইভেন ওয়েইং মেশিনটা যেটাতে ওজন মাপা হয় সেটাও আমার প্রেগনেন্সির টাইম থেকে নেওয়া। তো ডাক্তার বলেছিল এই কয়েকটা জিনিস মনিটর করতে হবে, আর বারবার হসপিটালে গিয়ে তো চেক করা সম্ভব না। আমার ক্ষেত্রে তবু ঠিক আছে, চলো আমি গিয়ে করলাম, কিন্তু বাড়িতে অনেক বয়স্ক লোকজন আছেন যাদের হয়তো হসপিটালে যাওয়াটা সবসময় সম্ভব হয় না, যেহেতু ওনাদের অনেকটা এজ হয়ে গেছে। তো বাড়িতে এইসব জিনিসগুলো তোমরা রাখতে পারো, ইটস জাস্ট আ সাজেশন। আর এটা তোমাদের সাথে এই কারণেই শেয়ার করছি কারণ একটা ঘটনা, যখন বরফির জন্মদিনে মানে ফার্স্ট ইয়ার বার্থডেতে আমরা কলকাতায় ছিলাম, তোমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে ঠিক জন্মদিনের আগের দিন, মানে জন্মদিনের পার্টিটা 28 তারিখ হয়েছিল, 27 তারিখ হঠাৎ সকালবেলা দাদা ভাইয়ের শরীরটা খারাপ হয়। দাদা ভাই বলে শরীর ভালো লাগছে না, হাত পা কাঁপছে, ঘাড়ে ব্যথা করছে, মাথাটা মানে মাথার পিছন দিকটা হ্যাং হয়ে আছে, এরকম একটা কিছু, তারপর পিঠে কিছু একটা আটকে আছে, গ্যাস, সব কিছু। তো তখন বাড়িতে কোনো রকম প্রেশার মানে ব্লাড প্রেশার মনিটরের জন্য কোনো ডিজিটাল কোনো মেশিন ছিল না। তো আমি তখন ভয়ে যা হয় আর কি, জল খাও, গরম জল খাও, গরম জল করে দেওয়ার পরেও দেখছি কমছে না। ডাক্তারকে ফোন করলো, ডাক্তার বললো একটু প্রেশারটা চেক করুন। তো রানা সেই সময় বাইরেই ছিল, কারণ যখন থেকে শরীরটা খারাপ হওয়া শুরু করেছে তখন থেকে আমি, পায়েল আর দাদাভাই বাড়িতে ছিলাম, রানা বাইরে ছিল। রানা বরফির জন্মদিনের যে প্রিন্ট আউটটা নেওয়ার ছিল সেটা আনতে গেছিলো। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এবং আলটিমেটলি রানাকে ফোন করে আমি বলি যে তুমি একটা যা হোক করে খুব তাড়াতাড়ি যে কোনো জায়গা থেকে খুঁজে মানে এই মনিটর, মানে ব্লাড প্রেশার মনিটরটা নিয়ে এসো। এইসব জিনিসগুলো না হার্ডলি তোমার এই 500 থেকে মানে 500 টাকা থেকে 1200 টাকার মধ্যেই পাওয়া যায়। অ্যামাজনে পেয়ে যাবে তোমরা, গ্লুকোমিটার বলো, যে কোনো ব্র্যান্ডের। আমি অ্যাকিউচেকটা ইউজ করি, জাস্ট আমার ওটা সুবিধা মনে হয়েছিল। ইভেন এটা আমি বাবাকেও পাঠিয়েছিলাম, মানে আমার বাবাকে প্লাস রানার বাবার জন্য বাড়িতে। তো যাই হোক, এইসব জিনিসগুলো খুব, তারপর ধরো অক্সিজেনের মানে অক্সিজেন লেভেলটা কিরকম সেটার জন্য একটা ছোট মেশিন আমরা কোন সময় কিনেছিলাম, তোমাদের অনেকের বাড়িতে থাকবে, সেটা হচ্ছে কোভিডের টাইমে কেনা ছিল। তো এই কয়েকটা জিনিস এত মানে আমরা এত অনলাইন শপিং করি, তো সেক্ষেত্রে আমার মনে হয় অনলাইন শপিংয়ের এত কিছু কিনি যখন আমরা, তখন এগুলো আমরা একটু কিনে নিতে পারি, আমাদের জন্য ভালো। এটা মানে বাড়িতে থাকলে আমাদের খুব সুবিধা। হট করে কিছু একটা মনে হলো, শরীরটা ভালো লাগছে না, প্রেশারটা চেক করে নিলাম, বা হয়তো রোজ আমরা যদি আমাদের ওয়েটটা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে কিরকম কি যাচ্ছে আমাদের, আমরা কি খেয়েছি যার জন্য ওয়েট বেড়ে যাচ্ছে, বা কি খেলে হবে না, অনেক কিছু। আর এবারে আর একটা বড় জিনিস, সেটা হচ্ছে তোমার এই যে নেবুলাইজার, যেটা বরফির জন্য নেওয়া হলো, যে নেবুলাইজারটা ডাক্তার মানে যে মেশিনটা আমাদের ওখানে রেফার করেছিল হসপিটাল থেকে, সেটার বাচ্চাদের এবং বড়দের দুজনেরই মাস্ক আছে, প্লাস শুধু ওষুধটা আলাদা কিনতে হবে, যখন দরকার লাগবে সেই ওষুধটা পাওয়াই যায়, সেটা কিনে নিলে হয়। বাট মেশিনটা বাড়িতে থাকলে খুব সুবিধা।
তো 1700 মোটামুটি দাম। তো এমন কিছু নয় আমরা এত কিছু শপিং করি, এই কয়েকটা জিনিস দরকারি জিনিস, ভীষণ দরকারি জিনিস আমরা বাড়িতে রাখতেই পারি। সেটাই একটা সাজেশন তোমাদের কাছে, এই ইনফরমেশনটাই শেয়ার করার ছিল। বাড়িতে চিকেন আছে বাট স্টিল রানা বলছে বাইরে থেকে কিছু একটা খাবো, তোমার যদি ভালো না লাগে রান্না করো না। বাট আমি বললাম না, আমি রান্না করব। রান্না না করলে হয়তো আমার ভালো লাগবে না, বিকজ আমি যদি চুপ করে বসে থাকি এখন আমার ভীষণ বিরক্ত লাগবে। আর যেহেতু সারাদিনে আমি কিছু করতে পারি না, মানে রান্নাটা করতে পারি না, এখন মা আছে বলে মা রান্না করে, আর রাত্রের রান্নাটা তো আমি মোটামুটি করে নিই। আমার ভালো লাগে রান্না করতে, কি করব, মানে বসে থেকে কি করব, সারাদিন তো বসে বসে কাজই করে যাচ্ছি, এবার একটু হাত পা চালিয়ে রান্না করতে কার না ভালো লাগে। বরফি আজকে অসময় ঘুমিয়ে পড়েছিল 9টার সময়, তো ওর খাবারটা রেডি করে একে তুলে দেওয়া হলো ঘুম থেকে, কেননা নাহলে সারা রাত্রিই যাবে, আমাদের 4টে অবধি জেগে থাকতে হবে। এনিওয়েজ ও ডিনারও করছে, ওই যে মা ওকে নিয়ে খাওয়াতে বসে গেছে ওইখানে, আর আমি এদিকে লায়লা বসুকে খেতে দেবো। আর রান্নাঘরে নিয়ে যাই, এখানে প্রিয়াঙ্কা বানাচ্ছে হচ্ছে, কি বানাচ্ছে গো? ঢং করছো কেন গো? সব জানো কি বানাচ্ছি, খালি তোমারই পছন্দের জিনিস বানাচ্ছি। আজকে আমি বললাম যে চিকেন রয়েছে, একটু ছোট ছোট পিস করে কাটা রয়েছে, কি করবে দেখো। প্রিয়াঙ্কা জি বলো কি হবে বলো, পরিষ্কার করে বলা না, পাকোড়াও করতে পারো, চিলি চিকেনও করতে পারো। এখন দেখি পাকোড়াও হচ্ছে, চিলি চিকেনও হচ্ছে, আর তার সাথে হচ্ছে রাইস। আর লাইলা বুঝারও আজকে এগ চিকেন রাইস। এই যে ওদের ডিম আর চিকেন সেদ্ধ হয়ে গেছে, ভাত দিয়ে মেখে দিয়ে দেবো, গন্ধ শুকে পাগল। লায়লা বুঝোকে এখানে খেতে দিয়ে দিলাম, আর আমি ঘন ঘন রান্নাঘরে আসছি, আর আমি অপেক্ষা করতে পারছি না, কিছু করার নেই। ফ্রাই হয়ে গেছে এবং আমি এসেছি টেস্ট করতে। বড় দেখে একটা পিস উঠেছে, এই যে বলো নিয়েছি, তুই বড় দেখে একটা পিস উঠেছে নাকি? দারুণ। আজকে একটু অন্যরকম করে বানিয়েছি না, আজকে একটু সস টস গুলো দিয়েছি। অন্যদিন কি করি, শুধু চিলি চিকেন গ্রেভি বানাই বলে সস দিই না। আমি না একটার পর একটা চিকেন এসে খাচ্ছি চলে যাচ্ছি। বাট সত্যি মানে সারাদিন প্রিয়াঙ্কার অফিস করলো, মানে ও বললো মাথা ছিঁড়ে যাচ্ছে, প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে কি আমার খারাপ লাগছিল। মাঝখানে আমি বলছিলামও না যে চিলি চিকেন করবে কিনা দেখো, বাট বারবার জিজ্ঞেস করছিল, তো বললাম ছোট ছোট চিকেনের পিছে ওইরকম একটা বললাম। তো এখন মানে এত কিছু বানাচ্ছে, চিলি চিকেন, পকোড়া, তার সাথে ফ্রাইড রাইস, মানে চিলি চিকেন বানাতে গেলে পকোড়া বানাতে হবে, হোয়াটএভার, অনেক তো বানাতেই হবে। সারাদিন কাজকর্ম আমি করার পরে অ্যাকচুয়ালি তুমি এটা বলছো এখন, বাট আমি আগে অলরেডি মানে ব্লগে এটা বলেছি, জানি না ওটা মানে এডিট করতে গিয়ে দেখতে পাবে কিনা, যে রান্না করতে গেলে শরীর খারাপ লাগে না, রান্না করলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যায়। এই জন্য কিন্তু ডিনার হয়ে গেছে, তবু হাঁ করেছে দাঁড়িয়ে আছে। এই যে এখানে রাইসের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, ভেজিস অলরেডি চপ করে রাখা হয়ে গেছে রান্না। এবার বসবো খেতে। বরফির খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। এটা চিকেন পকোড়া, আর এখানে হচ্ছে আমাদের এগ ফ্রাইড রাইস, আর এই হচ্ছে চিলি চিকেন। থালাই আনিনি। জাস্ট কমেন্ট সেকশনটা শেষ করলাম, এই যে আমি আর রানা সোফাতেই বসে আছি, ওপরে যাব। ও হ্যাঁ, এই যে আর একজন শুয়ে আছে, এটা ওর জায়গা, যে কোনো একটা সোফার কোণ হচ্ছে ওর জায়গা। থ্যাংক ইউ সো মাচ সবাইকে এই ব্লগটা শেষ করার আগে, কারণ তোমরা যা যা বলেছো, বা তোমরা আজ অব্দি যা যা বলেছো আমাদেরকে করতে, আমরা চেষ্টা করেছি সেটা করার, আর এইভাবে চালিয়ে যাব। প্রচুর আইডিয়াস পাচ্ছি, আরও আইডিয়াস মানে জানতে চাই, আরও আইডিয়াস দিতে থাকো তোমরা, আমরা যাতে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি। আর ব্লগিং ইজ সামথিং দ্যাট আমরা ভালোবেসে করি। ডেফিনেটলি এটা আমাদের মেইন স্ট্রিম নয়, সো আমরা ওইভাবে বিশাল কিছু একটা মানে চেঞ্জেস নিয়ে চলে আসব, বিশাল কিছু একটা লাইফস্টাইল দেখিয়ে দেবো, সেই ব্যাপারটা আমাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি। যদি তোমরা মনে করো যে সেরকম কিছু করা উচিত বা করা দরকার, প্লিজ লেট আস নো। কি বলতো, সারাদিনের পর মানে সারাদিন ওই চাকরি করতে করতে, অফিসের কাজ করতে করতে এইগুলো করা, তো সেই কারণে হয়তো আমরা বিশাল কিছু দেখিয়ে উঠতে পারি না। বাট ওটাই চেষ্টা আমাদের, এটাই যে যা আমরা করছি সেটা তোমরা দেখো, আর একঘেয়ে লাগলে ডেফিনেটলি বলো। এটাই আমরা এখন চেষ্টা করছি। আরও একটা জিনিস, সেটা হচ্ছে ডিফারেন্ট টপিকস নিয়ে, যেটা আমাদের কাছে মনে হচ্ছে যে ইম্পর্ট্যান্ট
আমাদের লাইফের জন্য, আমাদের লাইফস্টাইলের জন্য, ডেফিনেটলি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা আরও অন্য কোনো কিছু জানতে চাও প্লিজ কমেন্ট সেকশনে জানিও, সেটা নিয়েও আমরা কথা বলবো। চলো আজকের ব্লগটা এইটুকুই রাখছি। মঞ্জু কি বলিস? আচ্ছা, তারপর একটু গান গেয়ে শুনিয়ে দাও সবাইকে। অনেকদিন কমেন্ট সেকশন নিয়ে ফিরে এসেছি আমি আর প্রিয়াঙ্কা। গতকালকের ভিডিও যেটা পেট প্যারেন্টিং টপিক নিয়েছিল, এবং সেই ভিডিওতে যা যা কমেন্ট এসে, যা যা প্রচুর সাড়া ফিডব্যাক পড়েছে। এসেছে, প্রচুর সাড়া পড়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট কমেন্ট, লেটেস্ট কমেন্ট ইনফ্যাক্ট, পম্পা সান্যাল। পম্পা লিখেছে যে তোমাকে বলেছিলাম মনে আছে আশা করি, হাঁটতে শিখলে ফার্স্টে স্টেয়ার কেসেই যাবে, তাই মিররটাকে সাবধানে রেখো। সত্যি কথা বলতে তোমার কথা মনে আছে, আর মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর হ্যাঁ, ওর একটা ঝোঁক আছে সিঁড়িতে যাওয়ার জন্য, ওর একটা ঝোঁক আছে। সেদিনকে আমরা মানে ছেড়ে রেখে বুঝতে পারলাম যে ও গিয়ে ওইখানেই গেল। প্রিয়াঙ্কা বলছে ও সিঁড়িতে যাবে, দেখো সিঁড়িতে যাবে, ঠিক গিয়ে সিঁড়িতে হাত দিল। না, এটা ওর এখনকার না, এটা বহুদিনের একটা বলতে পারো ফ্যান্টাসি। ও অনেকদিন ধরে সিঁড়িতে উঠতে যায়, যখন ও হামাগুড়ি দিতে শেখানি তখন থেকে ও পা বাড়ি বাড়ি উঠে যেত হাত ধরে থাকলে। তো সেটাই, এবারে তো হাত ছেড়ে দিয়ে একা একা ওঠার চেষ্টা করছে। মানে এটা হওয়ারই আছে। আর রিসেন্টলি আমরা বাড়ি চেঞ্জ করব, মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ করব। তো সেটার জন্য আরও একটা টেনশন হচ্ছে, এই মিররটা কোথায় গিয়ে রাখবো, তার সাথে সাথে বাকি আরও ফার্নিচার্স। মানে জানি না কি হবে, কোথায় যেতে চলেছি, কোথায় থাকতে চলেছি, হু নোজ। থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি পরের কমেন্টে। পরের কমেন্ট আবাসের বাবা কাকু লিখেছেন যে আজকের পেট প্যারেন্টসের টপিকটা একটা দারুণ প্রচেষ্টা ছিল। কিছু লোকে সাইন অফ অ্যারিস্টোক্রেসি হিসেবে পেট রেখে নেয়, তারপর আর সামলাতে পারে না। একদম ঠিক। তোমাদের দেখে খুব ভালো লাগে কেমন করে 3টে বাচ্চাকে হ্যান্ডেল করছো। আমি আর তোমাদের কাকিমা এইটা খুব ভালো করে বুঝি। তোমরা তো জানো যে আমাদের 4টে বাচ্চা আছে, আর এখন তো ওরাই আমাদের সব। হ্যাঁ একদম, দে শুড বি ট্রিটেড অ্যাজ ওয়ান অ্যামাং আস। বরফি, লায়লা আর বোজোকে অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর করে লিখেছো কথাটা। এখানে একটাই জিনিস আমার বলার আছে, সেটা হচ্ছে পেট লাভারদের থেকে পেট প্যারেন্টসরা বিশেষ করে এটা বুঝতে পারবে। কারণ পেট লাভার তো সবাই হয়, মানে বেশিরভাগই পেট লাভার হয়। পেট প্যারেন্টস কিন্তু খুব একটা সেরমভাবে আমরা দেখতে পাই না। যাই হোক, নিজেদেরকে বললেও তারা অ্যাকচুয়ালি হতে পারে না, সেটাই। এটাই। আর কোথাও কি তুমি 3জনের নাম যে একসাথে নিয়ে চলে যায়, 3জন সমান, তো দিস উইচ ইজ ভেরি সিমিলার টু আস। আমরা সেমভাবেই ভাবি। এবং একটা কথা না বললে থাকতে পারছি না, সেটা হচ্ছে ভবিষ্যতে যদি আমাদের কিন্তু সিচুয়েশন তোমাদের মতোই হবে, আমাদেরও কাছে পিঠে আশেপাশে 4টে কেন তার বেশি হয়তো এরকম বাচ্চাদের নিয়েই আমরা থাকবো ভবিষ্যতে। সেরকমই ইচ্ছা আছে, সেরকমই আমাদের ইচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ কাকু। পরের কমেন্টে যাচ্ছি। পরের কমেন্ট লিখেছে হচ্ছে শ্রুতি ঘোষ। লিখছে যে খুব দরকার এই ধরনের কথা বলার গো, যতক্ষণ না সবাই বুঝছে এইভাবে বলে যেতে হবে। একদম একদম। আর থ্যাঙ্কস কমেন্টের জন্য। আর একটা কথা শেয়ার করছি, আজকে এতদিন বলিনি, এই ব্যাপারটা নিয়ে আমরা বেশ চিন্তাতেও ছিলাম। সেটা হচ্ছে শ্রুতি আর ঋষিকে তোমরা হয়তো দেখেছো কলকাতার ব্লগে আমাদের। তো শ্রুতির একটা পোষ্য আছে যার নাম মার্ফি। তো তার খুব শরীর খারাপ ছিল, এবং একটা কমপ্লিকেশনের জন্য তার অপারেশন করা দরকার, মেজর অপারেশন হয়, এবং ওর বয়সটা অনেকটা হয়েছে। সো এটা খুব কমপ্লিকেটেড অপারেশন ছিল। এবং অ্যাজ আ পেট প্যারেন্ট হিসেবে শুধু শ্রুতিকে বলবো না, গোটা ফ্যামিলি যেভাবে এই সময়টায় মার্ফির পাশে ছিল, আছে, ইনফ্যাক্ট এখনও আছে, সেটা সত্যি কমেন্ডেবল। মানে এরকমই হওয়া উচিত। মানে বাড়ির অন্য কোনো একটা ব্যক্তির যদি শরীর খারাপ হয়, তাকে যতটা ইম্পর্টেন্স, তার যতটা সেবা শুশ্রূষা দরকার, একটা চারপিওরও যে সেমটা দরকার, সেটা ওদের থেকে শেখার আছে। পরের কমেন্ট হচ্ছে মধুমিতাদির। মধুমিতাদি লিখছে যে খুব ভালো লাগলো রানার কথা। এটা ঠিক, নিজের ইচ্ছা হলো তাই আনলাম, আর তারপরে ভালো না লাগলে নেগলেক্ট করা এটা একদমই ঠিক নয়। আমি তাই জন্য পেট রাখিনি, কারণ আমি টাইম দিতে পারবো না। এরা তো বেবির মতোই হয়, নেগলেক্ট করা উচিত না। খুব ভালো লাগলো এই ব্যাপারটা শেয়ার করলে। বরফি, চাটা শোনা। চা পড়াটা এরকম উচিত ছিল। যাই হোক,
একদম ঠিক কথা বলেছো মধুমিতাদি, মানে এটা নিয়ে আলোচনা, মানে সিরিয়াসলি এটা নিয়ে আলোচনা হওয়াটা দরকার। আর তুমি একটা যে লাইনটা লিখেছো ওটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, সেটা হচ্ছে আহ, আমি তাই জন্য কোনো পেট রাখিনি কারণ আমি টাইম দিতে পারবো না। Exactly. এই ব্যাপারটা যদি সবাই বোঝে তাহলে কিন্তু হাফ অফ দ্য প্রবলেম ইজ সলভড। এই ব্যাপারটা সবাইকে বুঝতে হবে, আমি কি পারবো সেটা ভেবেই ডিসিশনটা নেওয়া উচিত। থ্যাংক ইউ মধুমিতা দি। পরের কমেন্টে যাচ্ছি, বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ লিখছে যে পেট অ্যাডপশনটা আমাদের একটা বন্ধু ছোট ভাই করেছিল। স্টার্টিংয়ে শখে শখে নিয়ে আসলো, খুব আদর করতো, খুব যত্ন করলো। তারপর 1 ইয়ার পর যখন ইন্টারেস্ট উঠে গেল নেগলেক্ট করা স্টার্ট করলো, যেটা খুবই খারাপ করেছে ও। তুমি বলে দিয়েছো খারাপ করেছে, সো ডেফিনেটলি আমরা এটা নিয়েই আর কি কথা বলেছিলাম যে এইটা যেন এইরকম জিনিস যেন অনেক কম হয়। আমি বুঝি না, আমার একটাই প্রশ্ন, মেবি হয়তো আমি পেট প্যারেন্টস মানে পেট প্যারেন্ট সেই কারণে আমি হয়তো এই কথাটা বলছি, বাট আমি যখন মানে আমার কাছে যখন কোনো পোষ্য ছিল না, কোনো পেট ছিল না, তখনও কিন্তু আমার মধ্যে এই ব্যাপারটা ছিল যে আমি কখনো ভাবতেই পারি না যে কাউকে একটা নিয়ে এসে হুট করে তাকে, মানে তার উপর থেকে 1 বছর পর তার উপর থেকে ইন্টারেস্ট চলে যাবে, তাহলে আর কি ভালোবাসলাম। আরেকটা জিনিস ব্যাঙ্গালোরে প্রচন্ড হয়, সেটা হচ্ছে এখানে সবাই চাকরি পেয়ে বিদেশে চলে যায় বা ওহ, বাবা। অফ সাইডে বিদেশে চলে গেল আর নিজের বাচ্চাটাকে অ্যাডপশনে দিয়ে দেয়। তো আমার একটাই প্রশ্ন, নিজের বাচ্চা হলে কি দিতে পারতো? মানে নিজের বাচ্চা ইন দ্য সেন্স দুপেও Human মানুষের baby. বাচ্চা যদি হতো, নিজের ছেলে বা মেয়ে যদি হতো, তাহলে কি সেটা কাউকে দিয়ে চলে যেতে পারতো? পরের কমেন্ট, থ্যাংক ইউ বিশ্বজিৎ। তার পরের কমেন্ট হচ্ছে কাকিমার, হ্যাঁ। আবাসের মার। আবাসের মা লিখেছে যে আজকের টপিকটা দারুণ লাগলো, রানা একেবারে ঠিক কথা বলেছো সবটাই। থ্যাংক ইউ সো মাচ কাকিমা, একমত, মানে আমাদের সাথে একমত হওয়ার জন্য। সবটা বলিনি, আরো অনেক কিছু বলার অনেক ছিল, অনেক, হ্যাঁ। যেটা হয়তো অনেক কিছু কমেন্ট সেকশনেও বলছি, বাট হ্যাঁ ইটস জাস্ট আ পার্ট অফ যেটা বলতে চেয়েছিলাম। ইয়েস, আরো থাকবে, ডেফিনেটলি আরো থাকবে। আমরা কিছু না কিছু জিনিস নিয়ে আলোচনা তো করবোই, যা আমাদের কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়। চলো পরের কমেন্ট। পরের কমেন্ট সুদীপ্তা দি লিখছে যে একদম ঠিক কথা বলেছো রানা, যে কোনো কাউকে বাড়িতে নিয়ে আসলে তাকে তার প্রাপ্য মর্যাদা দিতে হয়। কাউকে বাড়িতে রেখে অযত্ন করলে তখন খুব খারাপ লাগে। তোমার কথাটা প্রত্যেকগুলো সবার শোনা ভীষণ দরকার। আমরা ঝোঁকের মাথায় অনেক কিছু করে ফেলি, কিন্তু সেটা উচিত না। তোমাদের থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের ল্যাক্স অফ ভিউজ হয় না, বাট যেটুকু হয় সেখান থেকেও যদি একজনের, একটা প্রাণীরও, একটা বাচ্চারও ভালো হয় লাইফে, দ্যাট উইল বি দি মেন থিং ফর আস। থ্যাংক ইউ সুজিতদি, তুমি যেটা বলেছো একদম সেটাই আর কি আমি বলতে চেয়েছি। পরের কমেন্টটা আমি করে দিচ্ছি, একদম ঠিক কথা বলেছো। কমেন্টটা করেছে হচ্ছে রূপা কাকিমা, খুব মূল্যবান আজকের আলোচনা। থ্যাংক ইউ সো মাচ, তোমরা যে এইভাবে কি বলবো আমাদেরকে এই কমেন্টটা নিয়ে কথা বলার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছো, এতটা সাপোর্ট এতটা করেছো, সাপোর্ট করেছো, ডেফিনেটলি সেটার জন্য তোমাকে Thank এবং you. বাকিদের সবাইকে থ্যাংক ইউ। পরের কমেন্ট হচ্ছে রুমি লিখছে যে দিস ইজ কল্ড আ ট্রু ইনফ্লুয়েন্সার। আজকে রানার প্রত্যেকটা কথা ভীষণ উপযুক্ত অ্যান্ড ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি দে আর আর ফুল রেসপন্সিবিলিটি। ওরা তো কখনো বড় হয় না, চিরটা কাল শিশুই থেকে যায়। এক্স্যাক্টলি, এই কথাটা নিয়ে একটু বলি, ওদের মাইন্ড বা ব্রেন কিন্তু আমাদের মানুষের, মানে হিউম্যান বেবিজের 2 বছরের বাচ্চার যে ব্রেন, এক্স্যাক্টলি সেরকমই থাকে, আর সেটা ওদের সারা জীবন থাকে। ওর বেশি ম্যাচিউরিটি, মানে হ্যাঁ, আর এর থেকে হয় বেশি না। ম্যাচুরিটি ওদের হয় না, এটাই নেচার। তো এটার ওপর দিয়ে তো ওরা যেতে পারবে না। তো সুতরাং ইয়েস, ইউ আর রাইট, ওরা একদমই মানে ছোটই থাকে চিরকাল। আমি একজন পেট মম, আমার 2টো ফার বেবি ছিল, একজনকে লাস্ট অক্টোবরে পুজোর আগেই হারিয়েছি। আমরা এমন একটা টপিক চুজ করেছি যেটা এত ইমোশনাল করে দেয় আমাদেরকে, কিছু বলার নেই, সো সরি, বাট কিছু করার নেই। হ্যাঁ, তারপরে পড়ি। সবাই বলে টাইম হিলস, বাট আমার তো মনে হয় এই শূন্যতাটা কখনোই ভরার নয়, একদম। সো সরি রুবি, তোমার কমেন্ট পড়তে গিয়ে এরকম করছি আমরা।
হ্যাঁ, কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে দেখি কন্টেন্টের জন্য পেট পোষে, প্রয়োজন শেষ তো সেও বাতিল। আজকে এই কারণেই বিকেল থেকে মনটা খুব খারাপ। তুমি খুব ভালো করেছো টপিকটা তুলে, আর তোমরা লায়লা বজুকে কি ইম্পর্টেন্স দাও সেটা বোঝা যায় দেখে। বিশেষ করে বরফি, লায়লা আর বোজো দাদার মধ্যে যে বন্ডিংটা হয়েছে, এটাও তো কোথাও গিয়ে তোমরা অ্যাজ আ প্যারেন্টস ইনিশিয়েটিভ নিয়েছো। এটা একদম সত্যি কথা। আমরা ইনিশিয়েটিভ, উই টুক ইনিশিয়েটিভ when we got pregnant. এটা আমাদের কাছে একটা বিশাল ছিল যে ওরা কিভাবে রিয়াক্ট করবে। আমাদের এটা কখনোই মনে হয়নি যে তাকে নিয়ে আসবো, তার অসুবিধা হবে, সে কিভাবে থাকবে, এদের লোম থাকলে কি হবে, মানে এই ধরনের জিনিসগুলো আমাদেরকে শুনতে হয়েছে। শুনতে হয়নি যে তা না, বা এরা কিরকম বিহেভ করবে ওকে দেখে, এই ধরনের কথা শুনতে হয়েছে। কিন্তু কোথাও গিয়ে না এই জিনিসটা আমাদের মাথায় আসেনি। আমরা সবসময় এটা ভেবেছি যে লায়লা বোঝো কিভাবে মানে ওকে একসেপ্ট করবে, যে আসছে তার সাথে কি এরা কমফোর্টেবল হবে। ও কমফোর্টেবল হলো কি হলো না তার থেকে বেশি আমরা ভেবেছি সবসময় এরা কমফোর্টেবল হবে কিনা। আর লায়লা যেভাবে, আমি প্রেগনেন্ট হওয়ার পর যেভাবে ওভার প্রোটেক্টিভ হয়ে গেছিল, ও আমার সাথে ওয়াশরুমে যেত, ওয়াশরুমে গিয়ে বসে থাকতো যতক্ষণ না আমি ওয়াশরুমে মানে ভেতরে গিয়ে বসে থাকতো, মানে রীতিমতো পায়ের কাছে। আমি ফ্লাশ করতাম, আমি উঠতাম, ও উঠতো, উঠে দরজার বাইরে গিয়ে দাঁড়াতো, আমি আস্তে আস্তে নামতাম, হাফ সিঁড়ির সামনে এসে দাঁড়াতো, আমি বেরোতাম, লাইট অফ করতাম, ও হাফ সিঁড়ি আসতো, আমি বাকিটা নামতাম, তারপরে এসে আবার নিচে এসেও দেখতো। ও এক্স্যাক্টলি এরকম ভাবে আমাকে প্রোটেক্ট করেছে। সেখানে বোঝো আমার কাছে এসে শুয়ে থাকতো পেটের কাছে মাথা রেখে। সামহাও এটা আমার মনে হয় এটা একদম ঠিক কথা, যেটা সায়েন্টিস্টরা বলে যে মানুষদের থেকে সবার আগে কিন্তু ওরা বোঝে। ডে 1 থেকে, যখন থেকে বরফি ঘর থেকে ঢুকেছে মায়ের কোলে, তোমরা আমাদের ব্লগ দেখতে পারো, হোমকামিং এর ব্লগ, শর্টসও আছে অনেক। লায়লা বোঝো ওকে কিন্তু ভালো করে চেটেছে, যখন 4 দিনের বাচ্চা ওকে চেটেছে, আর ও মুখটা এরকম ভাবে হাত দিয়ে ঢেকে নিয়েছিল বরফি। প্রথম দিন থেকে আমরা বাধা দিইনি সেটা। হ্যাঁ, যে বাড়িতে কুকুর আছে সেই বাড়িতে কোনো বাচ্চা বড় হলে তার সেই বাচ্চার ইমিউনিটি অনেক বেশি স্ট্রং হয় অন্যান্য বাচ্চার থেকে। তো ডেফিনেটলি সেটা আমি দেখতে পাচ্ছি বরফিকে নিয়ে, কারণ বরফি মাটিতে হেঁটে চলে বেড়ায়, আর এদের লোমটম যেখানে সেখানে পড়ে থাকে। সারাদিনে আমার পক্ষে সম্ভব না 5-6 বার কি 7-8 বার পরিষ্কার করার। জানোই যে এরা ফার বেবিস, তো ফার তো থাকবেই। তো আর একটা ভালো জিনিস, যে কোনো জিনিস মানে হাতটা এইভাবে মুখে দেয় না। তো সেক্ষেত্রে অনেক সময় এরকম হয়েই থাকে, আমরা কতবার খাবার খাচ্ছি, খাবারের সাথে পেটে চলে গেছে। সেটা ওর ক্ষেত্রেও হয়তো হয়েছে। আমরা যতটা পারি ডেফিনেটলি প্রিকশনস নিই যাতে না যায়। সেটাও ঠিক না যাওয়াটা, যেরকম মানুষের চুলও খেয়ে ফেললে একটা প্রবলেম হয় না, ওদেরটাও হতে পারে। বাট স্টিল উই আর নট ওয়ারিড অ্যাবাউট। আমার মনে হয় না এটা নিয়ে চিন্তা করার খুব একটা বেশি বিষয়। আমরা নিজেরা ঠিকঠাক থাকলেই সব ঠিক থাকবে। আর যেহেতু আমরা ফার্স্ট দিন থেকে ইন্ট্রোডিউস করেছি না, তো সেটাই আমরা ভেবেছিলাম যে ওকে শুরু থেকেই এক্সপোজ করতে হবে লায়লা বোঝোর জন্য কাছে। কেননা যদি ওকে প্রথম 6 মাস আগলে রাখি, তারপর হট করে যদি ওদের কাছে ইন্ট্রোডিউস করা হয়, তারপর যদি ওর কোনো রিয়াকশান হয়, শরীরে কোনো অ্যালার্জি হয়, কিছু র্যাশেস হয়, সেটা যাতে না হয়, যেদিন শুরু থেকেই ওর ইমিউন হয়ে যায় উইথ ডগস, উইথ ফার অ্যান্ড উইথ হোয়াট এভার দে কাইন্ড অফ ব্রিং ইন, তো সেটা যেন প্রথম দিন থেকেই হয়ে যেত। তো সেটা কাইন্ড অফ ওয়ার্ক ফর আস। আমরা পুরো একদম ইমোশনসে বয়ে গেছি। তোমার কমেন্টে কতটা উত্তর দিতে পেরেছি জানি না, বাট তোমার কমেন্টটা প্রচন্ড ভালো লেগেছে। থ্যাংক ইউ রুমি। পরের কমেন্টে যাচ্ছি, লাস্ট কমেন্ট। আজ কমেন্ট সেকশন আমাদের বিশাল বড় হয়ে গেছে, কিছু করার নেই। দিস ইজ আ টপিক which we love and which we have a lot to talk about. তোরা আন্টির কমেন্ট, আজ রানা দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করলে, খুব দরকার এই ধরনের বিষয়গুলো সবার সামনে আনা। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, ব্লগ মানে রোজ যা করছি শুধু সেটাই তুলে ধরলাম তা নয়, তার সাথে সমাজের কিছু জিনিস সবার সামনে তুলে ধরা, যেটা রানা আজ করলো। ভীষণ সুন্দর করে বলেছে। শেষের বরফির টাটাটা দারুণ, মন ভরে গেল। ওকে অনেক আদর, তোমরাও ভালো থেকো। থ্যাংক ইউ তোরা আন্টি। থ্যাংক ইউ সো মাচ। আর
আমরা যে একটা একটা বিষয় নিয়ে কথা বলেছি, বা আজের ব্লগে হয়তো দেখতে হবে আমরা একটা বিষয় নিয়ে কথা বলেছি, সেটার জন্য অবভিয়াসলি থ্যাঙ্কস টু ইউ অল। তোমাদের জন্যই আমরা এই চেঞ্জেসটা এনেছি। তোমরা কেউ কেউ আইডিয়া দিয়েছো, সেটাই বলছি, আমরা রিয়েলি প্রাউড টু হ্যাভ সাচ গুড ফলোয়ার্স, ফ্রেন্ডস, সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, যারা আমাদের ওয়েল উইশার, যারা আমাদের প্রতি পদে আমাদেরকে সাজেশন দিচ্ছে, বলছে এইটা করো সেইটা করো। অ্যান্ড ট্রাস্ট মি, উই আর হাম্বল এনাফ টু লিসেন টু ইউ গাইজ। আমরা শুনবো তোমাদের কথা, যেটা আমরা এভাবে চালিয়ে যাব, পারবো। হ্যাঁ, দেখা যাক না কি হয়, দেখা যাক কি হয়। তোমরা সঙ্গে থেকো, আমরা তোমাদের সঙ্গে থাকবো। চলো, আজকে কমেন্ট সেকশন এখানে শেষ করছি, ম্যারাথন কমেন্ট সেকশন। দেখা হবে অন্য কোনো ব্লগের অন্য কোনো কমেন্ট সেকশনে। ততক্ষণের জন্য টাটা।